নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের দারা শুকো, শাহজাদা দারা শুকো। আজ ষষ্ঠ দিন। গল্প ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই, তাহলে গল্প পড়ার উৎসাহ আমার দ্বিগুণ হবে। আর এই অসাধারণ উপন্যাসটি আপনার আগে পড়া আছে কি না, বা এই উপন্যাসটির কথা আপনারা আগে শুনেছেন কি না, সেটাও জানাবেন। শুরু করি। রাস্তার দুধারের বন এখানে বেশ গভীর। কোন যুগ যুগান্তের সব গাছ মাথা ঠেলে আসমান ছুতে চাইছে। তাদের গা পেঁচিয়ে পেঁচিয়ে সব লতা। কোনো কোনো লতার সঙ্গে গায়ের রং মিলিয়ে দিয়ে সাপ ওত পেতে থাকে এখানে। গাছগাছালির ভেতর খাবারের সন্ধানে কাটা ঝোপের ভেতর থেকে মাঝে মাঝে পাখির ডাক। এই চাকতাই বাদশাহী ভেতরে ভেতরে ফাঁপা হয়ে আসছে। কীরকম? ওপরে শাহী ঠাট, ভেতরে ভেতরে কোথাও জমা বরাবর মালগুজারি হাসিল হয় না। তাহলে রাজ্যপাট চলছে কি করে? চলছে কি আর, সবই চলে যাচ্ছে ঘাটতিতে। শাহী খরচা ওঠে না খালিসা জমি থেকে। জায়গির মানসাবদারি এখন এক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। রসদ যোগানদার বঞ্জারারা বছরের পর বছর রসদ জুগিয়েও পাওনা রুপেয়া পায় না। কিস্তিতে কিস্তিতে তাদের শোধ করা হয়। তাই রসদে কম সওয়ারি বেশি বেশি দেখিয়ে খাজানা খানা থেকে বেশি রুপেয়া তুলে খরচা সামলানো হয়। শাহীর খরচা ওঠে তো চাষির পাসিনা থেকে, মজুরদের তাগাদ্দার মেহনত থেকে। তারাই চাবুক খাচ্ছে, কয়েদ হচ্ছে, বেগার খাটছে, তো ফসল ফলবে কোত্থেকে? আপনার মানসাবি তাহলে এত সুন্দর চলছে কি করে? আমি আমার জায়গিরে সব দিকে নজর রাখি। ঘুরিয়ে ঘুরিয়ে নগদি ফসলের চাষ করাই। গেহু দিই, নীল করাই। তুঁতে গাছের চাষি সব চষরদের এবার সাহস করে বসিয়েছি। কিন্তু আমি তো হিন্দুস্থান নই। তাহলে এই পাইকরা লড়ছে কি করে? লড়ছে ওদের জায়গার জন্যে ভালোবাসায়, ওদের কাউম মানুষজন গ্রামগঞ্জের পেয়ারের জন্যে। আর আমরা তো লড়ছি মাস মাইনের জন্যে, আরাম আয়েশ খোরাকি কেনার রুপেয়ার জন্যে। ওসব কথা থাক যুবক, এসো তোমায় দুকলি ফার্সি কবিতা শোনাই। মন খারাপ করো না, শুনে তুমি চাঙ্গা হবে। আমি দেহাতি আফগান, ফার্সি বুঝি না। মোদ্দা কথাটা শোনো, সবাই মরে, সবাই বেঁচে থাকে। মির্জা ইউসুফ বেগের কথা শেষ হতে না হতে সাঁই সাঁই শব্দ উঠল। সঙ্গে সঙ্গে অভ্যেস বসে দুজনেই মাথা নিচু করে যে যার ঘোড়ার পেটে পায়ের খোঁচা দিলেন। অমনি সওয়ার সমেত ঘোড়া দুটো বাতাসে ভেসে পড়ল প্রায়। বেশ খানিকটা ছুটে এসে আহেদি মীর সাফি বলল, ওরা এগিয়ে এসে চোরাগোপ্তা ধানুকি বসিয়ে রেখেছিল, আমাদের নিশানা করেই এই তীরবাজি। যদি একটা গেঁথে যেত তাহলে আর দেখতে হতো না সাফি। এত সাহস পায় কোত্থেকে? কওমকে ভালোবাসা থেকে। ওরা হিন্দুস্থানকে ভালোবাসে সফি। আর আমরা সেই আব্বা হুজুরের আমল থেকে দেখে আসছি, বাদশাহ আমাদের জীবন মৃত্যুর মালিক। বাদশাহ জং ফতে করতে পারলে আমরা আছি, নইলে নেই। দেশ নয়, কওম নয়, শুধু একজন মানুষই আমাদের হুজুরে হুজুর। আমরা এসে গেছি ওই টিলার ওপাশেই পাইকদের ধুমধুমার গড়, ওখানেই ওদের ঘাঁটি। হঠাৎ একটা খোলা জায়গায় পড়ে মির্জা ইউসুফ বেগ দেখল তার সেপাইদের একটা বড় দল জঙ্গল কাটছে। তাদের দেখাশোনায় কিছু ঘোড়সওয়ার। কোন গাছের আড়াল থেকে তীর বা গুলি এসে বিঁধে যাবে তার ঠিক নেই, কেননা পাইকরা আনাড়ি নয়। তাই তোফানক বাগিয়ে ঘোড়সওয়াররা জঙ্গল কাটাচ্ছে। মীর সাফি বলল, সনাতন কিন্তু খুব একটা বেইনাফ
শর্ত দেয়নি। ওরা বাদশার হয়ে সীমান্ত পাহারা দেয়, ফি 3 পাইকে 1 পাইক বাদশার সেবায় বেগার দেয়। তাই সনাতন পাইক দাবি করেছিল তাদের জমিতে খাজনা বসানো চলবে না। আমরা খাজনা শুধু বসাইনি, খাজনা বাড়িয়েছি। বাড়িয়ে ওদের খাটাখাটুনির মজুরি পর্যন্ত সরাসরি ওদের হাতে না দিয়ে খাজনার ভেতর দিয়েছি। ভুখা পাইকানরা খাবে কি বলুন তো? বাস্কর, আমরা খাজনা বসাই না। সেজন্যে আমির গুজার আগ্রা থেকে তহসিলদার, ক্রৌরি, ডিহিদার, চৌধুরী পাঠিয়ে থাকেন। আমাদের পাঠানো হয় শায়েস্তা করতে। আমরা কেউ দরবেশ ফকির নই। দরকারে আমরা হামলা করব, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেব। ভুলে যাবেন না দয়া করে, এরা আম আতরাফ আনপড় মানুষ নয়। এরা পাইক, তীরবাজ, তোফা নাগবাজ, সবাই পাক্কা নিশানা, আবার চাষিও বটে। যুবক, তুমি দেখছি একজন ডরপোক আহেদি। আহেদি ই আজম হলে কি করে? আমি ডরপোক নই, এসব কথা বলছি ওদের শায়েস্তা করতে গিয়ে শাহী দোস্ত হারাবো। নিজেদেরও অনেক কিছু হারিয়ে মোটা রকম দাম দিতে হবে। দরকার পড়লে ঘামাসান লড়াই হবে, জাং ই আজম হবে। আমি ফাতে জাং করেই আগ্রায় ফিরব যুবক। চারদিকের এই জঙ্গল ওদের বাগি হতে, দুশ্মানি করতেই উস্কে দেয়। বলতে বলতে জঙ্গলের দিকে তাকিয়ে ইউসুফ বেগের কপালে 3টে ভাঁজ পড়ল। রোদে তার উজবেক চামড়া লাল হয়ে উঠেছে। কত জঙ্গল কাটাবেন আপনি? দেশের এদিকটা তো জঙ্গল আর পাহাড় দিয়েই তৈরি। ওরা হাতি ধরার অধিকার পায়দাইশ থেকেই ভোগ করে আসছে। এই জঙ্গল, তার ভেতরকার ফোয়ারা সমান হাতি, সেই হাতি ধরার অধিকার সবই আমরা একে একে কেড়ে নিয়েছি। জামান তাবরেজির শাগরিদ বলভদ্র দাস ওদের পিঠে কোড়া মেরে মেরে হাত শুক করেছে। ওরা বাগী হবে না তো কে হবে বলুন? মির্জা ইউসুফ বেগ মীর সাফির কথা কানে নিচ্ছিল কিনা বোঝা যাচ্ছিল না। ঘাসে ঢাকা টিলাগুলোর পায়ের নিচে থেকে হাত দায়ে মানুষ সমান ঘাস আর জংলি গাছ কাটতে কাটতে এক দঙ্গল যে মানুষ বেরিয়ে এলো, এদের তো ইউসুফ বেগ চেনে না। খালি গা, পায়ে চটি নেই, রোগা ভোগা চেহারা, অনবরত গা চুলকোচ্ছে দুহাতে। তাই দেখে একজন ঘোড়সওয়ার কোড়া তুলে ছুটে গেল ওদের দিকে। ইরা কারা সাফি? আশপাশের গাঁয়ের মানুষ। ওরা ধুমধুমার গড়ে সনাতন পাইককে চাল, রেড়ির তেল, বারুদ, সোরা এইসব রসদ জুগিয়ে যাচ্ছিল। গায়ে গায়ে ঢুকে ঘোড়সওয়াররা আগুন দিতেই আর লুকিয়ে থাকতে না পেরে ওরা পিলপিল করে বেরিয়ে পড়ে। এই কটা মোটে? বেশিরভাগই সাবার হয়ে গেছে ঘোড়সওয়ারদের হাতে। এ কটাকে আর রাখলে কেন? আপনার মির্জা নাথান প্রায় 1002 সাবার করে এদেরও ওই একই গতি করত। আমি বাদ সেধেছি। কেন? মীর সাফির কানে যেন বাজ পড়ল। এবারে খাঁটি উজবেক মানসাবদারি গলা, কৈফিয়ত, ধমক একই সঙ্গে মেশানো। এত জঙ্গল কাটুনি কোথায় পাবো বলুন তো? তারপর এ মুলুকে রক্তচোষা জোঁক আছে, শঙ্খচূড় সাপ আছে। আমাদের সেপাইরা সব জায়গায় এগোতে চায় না। জঙ্গল সাপ করতে করতেই 12টা লোক সাপে কাটায় ঢলে পড়েছে। বাকি যেগুলো আছে জঙ্গল সাপ হলেই সাবার করে দেবে। বলতে বলতে ইউসুফ বেগ তার ঘোড়সওয়ার, পায়দল সেপাই, বন্দুকচিদ, ধানুকিদের নিয়ে বড় স্কন্ধাবার তাম্বুর দিকে এগোতে লাগলো। দক্ষিণে বড় টিলার পেছনেই মাঝারি পাল্লার তোপ বসানো হয়েছে। সেখানে তোপ দাগার মীর আতিশের সঙ্গে শলা আছে, তাতে সময় যাবে। ইউসুফ বেগের জাং চালানোর কায়দাটা কিছু অন্যরকম। এখন থেকে সনাতন পাইকদের ধুমধুমা গড় ঘিরে রাখলে পানি ভাতে সোরা বারুদে ওদের শুকিয়ে মারা যায়। কিন্তু বেশি দিন এভাবে বসে থাকতে থাকতে যদি বর্ষণ এসে যায়, তাহলে কাদায় ঘোড়ার পা গেঁথে যাবে, তোপ ভিজে যাবে। সনাতনদেরই সুবিধা তখন। তাই ইউসুফ বেগ চায়
একেবারে সামনাসামনি পৌঁছে 70-80 জন ঘোড়সওয়ারের একটা ফিকা পর্দা ধুমধুমা গড়ের গায়ে গিয়ে পাইকদের খোঁচাবে, পিছিয়ে আসবে, আবার খোঁচাবে। এইভাবে উস্কে উস্কে ওদের একবার গড়ের বাইরে এনে তোপের গোলার পাল্লার ভেতর ফেলতে পারলে হয়। তখন গোলা দেগে দেগে মীর আতিশ এগোবে, তার সামনে থাকবে ঘোড়সওয়ার দঙ্গলের মূল হারবল, তারা হামলা করবে। আর ওই হারবলের মাঝখানে থাকবে 6-6টা হাতি, তাদের গায়ে লোহার বর্ম, দাঁতে লটকানো থাকবে দুধার ধারালো তলোয়ার। কামানের পেছন পেছন এগোবে বন্দুকচি, পায়দল সেপাই আর ধানুকির দল। ইউসুফ বেগের লড়াইয়ের কায়দায় 70-80 জন বাছাই ঘোড়সওয়ারের ফিকা পর্দাই আসল কথা। তার ইচ্ছে ওদের মাথায় থাকুক আহেদি আজম মীর সাফি। এসব ভাবতে ভাবতেই মির্জা ইউসুফ বেগ অনেকটা এগিয়ে গিয়েছিল। কি মনে হতে ঘোড়ার মুখ ঘোরালো। গাঁয়ের জেনানাদের পেয়েছ? তাজা বালবাচ্চার দল সব গিয়ে গড়ে সেঁধিয়েছে, একটা কেউ কয়েদ করতে পারোনি? রাত থাকতে থাকতেই কচি কাঁচা জেনানাদের সবাইকে ওর পাচার করে দিয়েছে ওরা। উজবেক মনসবদার 2 টিলার মাঝখানে মাটি আর কাঠ দিয়ে গড়ে তোলা গড়ের দিকে তাকিয়ে আছে। সাফি জানে একবার গুঁড়িয়ে দেবার পর সন্ধি করার সুবাদে 7 তাড়াতাড়ি এই গড় গড়ে তুলেছে সনাতন আর তার ঘরদুয়ারি পাইকরা। গড়ে যাবার পথে আসল বাধা গভীর করে কাটা সব গর্ত। গাছ কেটে তার উপর ফেলতে গেলে গড়ের ফোকর থেকে ঝাঁকে ঝাঁকে বিষ মাখানো তীর এসে পড়বে। মীর সাফি কচি বয়সে মক্তবে ফার্সি পড়েনি, পড়েছিল তার দিশি ভাষা। ইউসুফ বেগের ফার্সি কবিতার কলিটা বেশ লাগদার। সবাই মরে, সবাই বেঁচে থাকে। হিন্দুস্থানের বাদশাহী জামানায় কে কদিন থাকবে কেউ বলতে পারে না। এই তো উজবেক মনসাবদারের ঘোড়সওয়ারদের মুখে শুনেছে কাশির মতো সাবেক বসতিও নাকি চুহা বিমারিতে শেষ হয়ে গেছে। কাফের মুসলমান কাউকেই রেয়াত করেনি সে বেমারি। কনৌজ জৌনপুরের বন্দুকচিরা বলছিল বড় বড় হাভেলির দোর খোলা, দামি দামি জিনিস পড়ে আছে, একজন ইনসানও বেঁচে নেই। বাদশার হুকুমে যে কোনো মানুষ কয়েদ হতে পারে, ঘাড়ের ওপর মাথাটা হারাতে পারে। ফি বছর নদীতে নদীতে বর্ষার জলে বান ডাকে, তাতে কত দেহাতি মানুষ ভেসে যায়। লড়াইয়ের পর বন্দিরা গোলাম বাঁধি মান্ডিতে মান্ডিতে চলে যায়। কে কোথায় যাবে তা জানারও অধিকার নেই। এই কি ইনসানের জীবন? এইভাবেই সবাই মরে, সবাই বেঁচে থাকে। শুধু অল্প কিছু ভাগ্যবান আমির ওমরাহ, মনসবদার, মীর, বহর, ফৌজদার, কোতোয়াল বাঁচার মতো বাঁচে, আরাম আয়াসে ভোগ সুখে জীবনটা কাটিয়ে দিতে পারে, যদি অবশ্য বাদশার নেক নজর থাকে। এই নিয়ে আবার ফার্সি বয়েত লেখার বিলাসিতা কেন? কি হবে এই জমানায় আহেদিগিরি করে? কোনো একদিন মনসবদার হয়েই বা লাভ কি? তার চেয়ে সনাতন পাইক যে মরতে মরতে বেঁচে আছে তা যে অনেক ভালো। 5 দিল্লি যেন বাদশাহী সড়ক আগ্রার ওপর দিয়ে দুর্গের উত্তর পশ্চিমে হাতিপোল দরওয়াজা বাঁয়ে ফেলে আধখানা চাঁদের ঢঙে দক্ষিণ পশ্চিমে আকবরী দরওয়াজাকে ছুঁয়েছে। ছুঁয়েই এই সড়ক দুভাগ হয়েছে। একদিককার রাস্তা পশ্চিমে হেলে রাজধানীর বাইরে আজমিরের দিকে ছুটেছে, অন্যটা সোজা দক্ষিণে ঢোলপুর গোয়ালিয়র হয়ে মালব আর দাক্ষিণাত্যের দিকে বহু রাস্তা হয়ে ছড়িয়ে পড়েছে। এখন দুপুরবেলা, আগ্রা জমজমাট। 200-র মতো তুর্কি হামামে আমলা, আহেদি, পেশদস্ত আর কিছু রেস্ত আছে এমন মানুষজন ঢুকছে আর ভালো মতো চান টান করে দিব্যি সাফসুতরো হয়ে বেরিয়ে আসছে। সারা রাজধানী জুড়ে নানান মকবরার দোলে দোলে খয়রাতির আশায় মিশকিনদের ভিড়। বাদশাহ জাহাঙ্গীরের হুকুমে তার যাতায়াতের পথে কানা খোঁড়া কোনো মিশকিন পড়লে সঙ্গে সঙ্গে কোড়া খেয়ে কয়েদ হচ্ছে। পূবে যমুনার বুকে আগ্রা দুর্গের গম্ভীর ছায়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে এগিয়ে গিয়ে পড়ছিল।
মির্জা ইউসুফ বেগ যাবে দুর্গের ভেতর, লাল পাথরে তৈরি আকবরী মহলে, কিছুকাল হলো যাকে মিছিমিছি বলা হচ্ছে জাহাঙ্গীরি মহাল। সেই খুন্তা ঘাট থেকে এই 2000 মনসাবদারকে ছুটে আসতে হয়েছে ব্রহ্মপুত্র থেকে যমুনার তীরে। এখন আকাশে মেঘরৌদ্রের খেলা, মোগলি কায়দায় কামান সওয়ার বন্দুকচি সাজিয়েও ধুমধুমার গড় থেকে সনাতন পাইকদের বের করা যায়নি, অথচ বর্ষা এসে গেল বলে। তবু এত দূর না এসে উপায় নেই। মোগল লস্করি কানুন মোতাবেক 12 বছর অন্তর সব মনসাবদারকেই একবার বাদশার সামনে দাঁড়াতে হয়। খোদ বাদশাহ তখন মনসাবদারকে চেহারায় মিলিয়ে নেন, খেয়াল হলে 2-4টে কথাও বলেন, তার সাপ সাপ জবাব দিতে হয়। সেই 12 বছরই ইয়াদ্দাস্তের সময়টা পড়েছে এই এখন। 2000 এই উজবেক মনসাবদারদের রাজধানী আগ্রায় ছুটে আসার আরও একটা কারণ আছে। এই কমাসের টানা লড়াইয়ে বেশ কিছু ঘোড়া বন্দুকচিকে সাপে কেটেছে, কয়েকজন সবার বিষ তীর খেয়ে খতম। সেসব জায়গায় নতুন ঘোড়া, নতুন মানুষের অভাব মীর আরাজকে বলে ভরাট করে নেওয়া দরকার। রুপেয়ার জন্যে খাসনাবিসকেও বলতে হবে। গম্ভীর আগ্রা দুর্গের সামনে দাঁড়িয়ে ইউসুফ বেগ থ হয়ে গেল। কত বড় দুর্গ! 3 দিক ঘিরে 20 হাত চওড়া শান বাঁধানো গভীর নালা, যমুনার জলে কানায় কানায় ভর্তি। বিরাট উঁচু দেওয়ালের বুরুজে কামানের নল, তার পাশে পাহারাদার সেপাইরা হাঁটছে ঘুরছে। ভেতর দুর্গে হাতিপোল আর আকবরী দরওয়াজার মুখোমুখি সারি সারি মনসাবদারি ঘোড়সওয়ারদের হাপ্তা চৌকি। তার ঠিক মাথায় ফটকের ওপর শাহী নাহাবাতখানা, নিচে উত্তরে মরি দরওয়াজা। এই পথ দিয়েই নিশ্চয় দুর্গের ময়লা আর জঞ্জাল গাড়ি বের করা হয়। ইউসুফ বেগ শুনেছে দুর্গের খাস মুস্তাফি হাড়কিপটে এক খোঁজা আছে, জোরাবার খাঁ। সে নাকি শুধু হাতির নাদের জঞ্জাল ইজারা দিয়েই বছরে 10,000 রুপেয়া কামায়। কোথায় চাকদাই উপত্যকা আর কোথায় এই বিশাল আগ্রা দুর্গ? ঘোড়ার পিঠে ঘুরে বেড়ানো এই বংশ হিন্দুস্থানে এসে রীতিমতো থিতু হয়েছে। পূব দিকে খিজড়ি দরওয়াজা ফেলে দর্শন দরওয়াজায় ঢুকবার জন্যে ইউসুফ বেগ মজবুত মোটা তক্তার টানা সেতু ঘোড়ার পিঠেই পেরোল। হাতিপোল দরওয়াজার ওপর নফফরখানায় তখন সবে সানাই আর বাঁশি থেমেছে। বড় দামামা বেজে উঠল। তার মানে বাদশাহ দর্শন মহলে এসে বসলেন। কাছারি দেওয়ানখানায় তদবিরওয়ালাদের জটলা, পাশেই দেওয়ান ই আম এখন ফাঁকা। দেওয়ানি খাস আর অন্দরমহলের সামনে রাজপুত চৌকির তাম্বু। দিল্লি দরওয়াজার বাইরে বাঁদিকে দেওয়াল ঘেঁষে বাদশাহী কামান গোলার ঘর, বাঘ সিংহের আস্তানা, উট ঘোড়া গরু হাতিশালা। তারপরেই মরি দরওয়াজা। দেওয়ানখানায় 1 কোমর উঁচু আমির দিবানের উপর উজিরে আজমের বসবার জায়গা এখন ফাঁকা। নিশ্চয় বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। দেওয়ানখানার পরেই কাজীর আদালত। এইবার ইউসুফ বেগ দূর থেকে মাসনাদ ঝরোকা দেখতে পেলেন। তখ্ত গাহে বাদশাহ বসে, উজিরে আজম আশফ খাঁ দাঁড়িয়ে, দাঁড়িয়ে কয়েকজন মনসবদার। ছোট লাল ঘেরা জায়গায় কুর্নিশ গাহে গিয়ে ইউসুফ বেগ কুর্নিশ করল। তখন মুস্তাফি তার নাম, তার সওয়ারের কথা, খুন্তা ঘাটে বাগি পাইকানদের শায়েস্তা করার কথা বলছিল। বাদশাহ সেলিম জাহাঙ্গীরের চোখ তুলে সোজাসুজি ইউসুফ বেগের মুখে তাকালেন। সঙ্গে সঙ্গে ইউসুফ বেগ তার বাঁ হাতে ঝোলানো কস্তা থেকে একটা পাহাড়ি বাজ বের করে বাদশার নজর মোহারকে রাখল। সেলিম জাহাঙ্গীরের হরেক কিসিমের পাখি জানোয়ারের শখের কথা কে না জানে। খুন্তা ঘাটে এক ধানুকি বাজ পাখিটা ধরেছিল। বাদশাহ সঙ্গে সঙ্গে সামান্য ঝুঁকে তাকাতেই দুর্গের দারোগা এসে বাজ পাখিটা সরিয়ে নিল। অমনি বাদশার চোখ ইউসুফ বেগের পা থেকে মাথা অবধি জরিপ করে নিল।
ইউসুফ বেগ বুঝলে তার চেহারা, তাগাদ, খুন্তাঘাটের বাগি শায়েস্তার সহি সালামত ঠিকঠাক আছে কিনা তার ইয়াদদাস্ত করে নিলেন বাদশাহ। এবার খাসনাবিশ হয়ে মীর আরাজের কাছে যাবে তার কাগজপত্তর, তাতে শাহী পাঞ্জার ছাপ পড়বে। বাদশাহ কিছুই জানতে চাইলেন না। দুর্গ থেকে বেরোতে বেরোতে বিকেল হয়ে গেল ইউসুফ বেগের। তার মনে হচ্ছিল বাদশাহ যেন কি এক চিন্তায় ডুবে আছেন। রাজধানীতে একবার এলে জমে থাকা কাজের পাহাড় এখানে নামিয়ে দিয়ে তবে সবাই ফেরে। মির্জা ইউসুফ বেগ এক ঢিলে দুই পাখি মারতেই বেশি ভালোবাসে। খানিক আগে সে যেমন নিজের 12 বছরই ইয়াদদাস্ত বাদশার সামনে হাজির হয়ে সেরে নিয়েছে, তেমনি সেরে নিয়েছে মীর আরাজের কাছে সওয়ার, ঘোড়া, রুপেয়ার ঘাটতি পূরণের কাজটাও। এবার ঠিক করলে দরগা শরীফ, হজরত বাবা লাট্টু শাহ চিস্তির ওখানটাও ঘুরে যাবে। সেখানে এক অলি বড় সুন্দর করে ফেরদৌসির রুবাই আওড়ান, যেমন গলা তেমনি সুরেলা টান। সন্ধ্যের দিকে যমুনার চর থেকে তাজা তরমুজ আসে, রবাব বাজে সেখানে। ফেরদৌসি যেন চোখের সামনেই ভেসে ওঠেন অলি সাহেবের গলায়। লড়াই হামলায় ডুবে থেকে কত দিন যে ভালো করে কবিতা পড়া হয় না, কবিতা শোনা হয় না, বড় আফসোস ইউসুফ বেগের। আর এই দরগাহের দুটো হাভেলি বাদেই লস্করের রসদ যোগানদার চৌধুরী গয়ানাথ বাঞ্জারার গোলা, ঘোড়ার চিরুনি থেকে উটের বুরুশ, জবের বস্তা থেকে শুকনো ফল বোঝাই খেরিয়া সবই সেখানে মজুদ থাকে। গয়ানাথের সঙ্গে কিছু জরুরি কথাও আছে। যেখানে মোগল লস্কর সেখানেই এই বাঞ্জারারা থাকবে। ওরা ঘোড়সওয়ারদের আগে আগে গিয়ে চলতি লস্করের দরকারি রসদ, রেড়ির তেল, তোপের বারুদ, তাম্বু সবই জোগাড় করে রাখে। কেনাকাটার জন্যে আগ্রার খাজানাখানা থেকে দাদনও পায়। আগ্রা এলে গয়ানাথের গোলায় যেতেই হয় ইউসুফ বেগকে। গয়ানাথের কোচবিহার গোলা থেকে খুন্তাঘাটে জব গেছে ঘোড়ার জন্যে, ঘি গেছে হাতির জন্যে। মনসাবদার হিসেবে ফি পূর্ণিমায় যে 22,000 রুপেয়া পায় ইউসুফ, তাতে দুদিক কুলিয়ে ওঠা যায় না। সে ঠিক করলে আগে গয়ানাথের সঙ্গে গিয়ে কথা বলে তবে হজরত বাবা লাট্টু শাহ চিস্তির দরগাহে যাবে। চৌধুরী গয়ানাথ বাঞ্জারা তার গোলাতেই ছিল। জায়গাটা আগ্রা শহরতলি। বর্ষার মুখে মুখে নতুন ওঠা বিরাট এক কাঁঠাল খাবে বলে খুলে বসেছে। মনসাবদার ইউসুফ বেগকে এই অসময়ে দেখে হাত বাতিটা এগিয়ে ধরল গয়ানাথ। গোড় লাগে হজুর, ডাকলেই পারতেন। সদর আগ্রার কারবার ফেলে তো আপনি খুন্তাঘাট যেতেন না? সেখানে আপনার গোমস্তাদেরও তো সব বলা যায় না। সে তো ঠিকই বলে নিজের গদির ওপর একখানা ঝলমলে রঙের তুষ পেতে দিল গয়ানাথ। তাতে বসে ইউসুফ বেগ বিনা ভূমিকাতেই বলল, জিনিসপত্তর সবই মাহেঙ্গা হয়ে উঠেছে। সে তো ঠিকই, একটা বড়বড়ি ছাগ কিনতে একটা আস্ত রুপেয়া বেরিয়ে যায় এখন। দেওয়ান প্রসাদ চাল কিনতে 90 দাম মন পিছু। ও কথা বলছেন গয়ানাথজি, তবে শুনুন, একটা ইরাকি ঘোড়ার দানা, ঘি, চিনি বাবদে মাস গেলে 18 রুপেয়ার কমে হয় না এখন। এরপর আছে চিরুনি, নাল, জিন, গামছার খরচ। তুর্কি ঘোড়সাওয়ারের মাস মাইনে তো মোটে 25 রুপেয়া। তাহলেই বুঝুন, তারপর তো সহিস আছে, ভিস্তি আছে, ফরাস, ঝাড়ুদারও আছে। বাদশাহ কি এসব বোঝেন না বোঝেন আমাদের সিপাহসালার? মনসবদারিতে যা পাই তাতে কি এসব কুলিয়ে ওঠা যায়? সো আপনি ভাববেন না, আমরা আছি কি করতে। আপনারা হিন্দুস্থানের জন্যে কাহা কাহা মুলুকে পড়ে আছেন। আপনি তো সবই জানেন, সবই বোঝেন। বুঝতেই তো হবে আমাদের। হিন্দুস্থানের জন্যে জান নিকলে দিচ্ছেন সে আর জানি না? গয়ানাথজি, যা ঘিউ পাঠিয়েছেন কোচবিহার গোলা থেকে তা খাতায় দেখাবেন দৌগুনি করে। আর বলতে হবে না, সব বুঝে গিয়েছি। আপনারা হাঁ করলে বুঝতে পারি। আপনাদের নিয়েই তো আমাদের ওঠা বসা। এখন 300 আশরাফি দেবেন। ওই দৌগুনি হিসেব থেকে পরে বাদ দিয়ে দেবেন এই আশরাফি। কথা শেষ হতে না হতে
চৌধুরী গয়ানাথ, কথা শেষ হতে না হতে চৌধুরী গয়ানাথ 100 আশরাফি করে গুনে মুখ বেঁধে রাখা 3-3টে ফেরিয়া মির্জা ইউসুফ বেগের সামনে সাজিয়ে ধরল। বেশ বড় সড়ো হাভেলি গয়ানাথের, তে মহলা। সম্ভবত ইউসুফ বেগের বাবা যখন মনসাবদার ছিলেন তারও আগে থেকে লস্করে রসদ জোগানোর এই বাঞ্জারা কারবারে গয়ানাথ পড়ে আছে। বয়স হয়েছে, ছিপছিপে শরীর। একবার যেন বলেছিল আকবর বাদশার শেষ দিককার কান্দাহার হামলায় বাঞ্জারা হয়ে সঙ্গী হয়েছিল গয়ানাথ। জালালাবাদের মান্ডিতেই তার ভাগ্য ফেরে। তার নাকের নিচের মোটা সাদা গোঁফ রেডির আলোয় ঝকঝক করছে। ও কি, কাদের কান্না? আর বলবেন না হুজুর, কি কুক্ষণেই যে জায়গা দিয়েছিলাম থাকতে। একসঙ্গে অনেকগুলো মেয়েলি গলা কাঁদছে টেনে টেনে। তার ভেতরেই চৌধুরী গয়ানাথ বলল, এনায়েত খাঁ মারা যাচ্ছেন। কোন এনায়েত? সে বাইশা এনায়েত হুজুর। শেষ সময়ে তার 22 জন বিবি খবর পেয়ে ছুটে এসেছে। শেষ দিকে তো মানুষটা ফতুর হয়ে যায়, হাভেলি হাত বদল হয়ে রাস্তায় বসার দশা। তাই আমি থাকতে দিয়েছিলাম। মির্জা ইউসুফ বেগ থামল। এনায়েত খাঁ আগ্রার বিখ্যাত রাইস আদমি ছিলেন এক সময়। যেমন সুন্দর দেখতে তেমনই শৌখিন আর লম্পট। কোরআনের চৌঠা সূরার 3রি আয়াতে আছে 1, 2, 3, 4টি পর্যন্ত মোট 10টি বিয়ে একসঙ্গে করা যায়। আবু বিন লয়লা পরে অর্থ করেছিলেন 1, 2 + 2, 3 + 3, 4 + 4, মোট 19টি বিয়ে করা যায়। এই এনায়েত খাঁ সে হিসেবও ছাড়িয়ে গিয়ে মোট 22টি বিয়ে করেন। সারা আগ্রায় তাকে বাইশা এনায়েত বলেই সবাই চেনে। সেই এনায়েত মারা যাচ্ছেন, একবার দেখতে হয়। বলাতে চৌধুরী গয়ানাথ এগিয়ে এসে বলল, দেখবেন, চলুন। হাভেলিটি রীতিমতো বড়। দুশ্রী মহল্লায় খোলা দরজা দিয়ে কান্নার সঙ্গে হই হট্টগোল উঠছিল। এনায়েত খাঁ যে সে রাইস নয়, তার নানা 3 হাজারি মনসাবদার কাশিম খাঁ আগ্রা দুর্গ ঢেলে বানাবার হুকুম পেয়েছিলেন আকবর বাদশার কাছ থেকে। তিনি কাজ শেষ করে যেতে পারেননি, পারার কথাও নয়। দুর্গের কাজ 50 বছর হয়ে গেল শুরু হয়েছে, শেষ কবে হবে আগ্রা জানে। কাশিম খাঁর হিরে জহরত আশরাফি ফুরোতে ফুরোতে এনায়েত খাঁর জীবন ফুরিয়ে এলো। মির্জা ইউসুফ বেগ তার নিজের যৌবনে একবার দূর থেকে এক মজলিসে এনায়েত খাঁকে দেখেছিল। কি চেহারা! তোয়াজে রাখা একজোড়া গোঁফ। তানসেনের ছেলে বিলাস খান গাইছিলেন। তারিফদারির সময় এনায়েত খাঁর মাথার বাবরি সমে এসে দুলে উঠছিল। সেই মানুষ মরে যাচ্ছেন। আর কয়েক ধাপ উঠলেই দুশ্রী মহাল। ঠিক এমন সময় ইউসুফ বেগ একটা চিৎকার, পুরুষের গলা, ধস্তাধস্তি শুনতে পেয়ে বেগে ছুটে ঘরে ঢুকল। বিশাল ঘরের মাঝখানে বড় আগ্নেয়গারের মতো বাতিদান। সেই আলোয় এনায়েতের কুঁচকে আসা মুখখানা আধো অন্ধকারে মুছে যাবার দশা। তিনি বিছানায় আধশোয়া অবস্থায় হাত তুলে সবাইকে থামাবার চেষ্টা করছেন। আর ঘরের মাঝখানে 3-4 জন অল্প বয়সী পুরুষ, এনায়েতের রিশতেদারি হবে সবাই, একজন বেশ বয়স্ক লোককে টেনে তোলবার চেষ্টা করছে। লোকটির চেহারা সম্ভ্রান্ত, মাথায় টিকি, নিশ্চয় হিন্দু। তার সামনে নানান ডাবায় গোলা মতো কি সব রং হবে, কেননা কয়েকটা তুলি এদিক ওদিক। মির্জা ইউসুফ বেগ গিয়ে দাঁড়াতেই ধস্তাধস্তিটা থামল। হাজার হোক, টান টান একজন উজবেক মনসাবদারের চেহারায় লস্করি চালটা ফুটে উঠবেই। এসব কি হচ্ছে? হচ্ছেটা কি? ইউসুফ বেগের এ কথায় অল্প বয়সী ছোকরারা থামল। একজন বলল, দেখুন তো, আব্বা সাহেবের এখন ইন্তেকাল হবে, আমরা জানাজার জন্য তৈরি হচ্ছি। আর একজন যুবক বলে উঠল, এই কাফের তসবিরওয়ালা আব্বা হুজুরের ছবি আঁকছে। আধো শোয়া এনায়েত খাঁ কি যেন বলতে চাইলেন। ডান হাতখানা একটু উঠল মাত্র, আবার পড়েও গেল। তার বিবিরা পালঙ্ক ঘিরে কাঁদছে।
আধো অন্ধকারে সব বিবির মুখ দেখতেও পেল না ইউসুফ বেগ। যাকে নিয়ে এত বড় কাণ্ড সেই বয়স্ক লোকটি স্থির হয়ে মেঝেতে বসে, তার চোখ এনায়েতের মুখে, কোলের সামনে একখানা বড় তুলট কাগজ মেলা। ইসলামে এন্তেকালের পর জানাজার কোনো তসবির নেওয়া গুনাহ, তার উপর সে তসবিরওয়ালা যদি হয় কাফের, রাফিজি, ইসলামে অবিশ্বাসী শিখাধারী হিন্দু, সে তো ইসলামের দৌগুনি বরখেলাপ। একটু ঝুঁকে মেঝে থেকে তুলট কাগজখানা তুললে ইউসুফ বেগ। রেডির আলোয় মেলে ধরলেন কাগজখানা। মরতে বসা এনায়েত খাঁর মুখ চোখ অবিকল উঠে এসেছে ছবিতে। মরে যাবারও একটা কষ্ট আছে, দুঃখ আছে, এই দুনিয়া শেষবারের মতো ছেড়ে যাবার। বহু লড়াইয়ের লড়াকু মনসাবদার ইউসুফ বেগ নানাভাবে মৃত্যুকে দেখেছে। খোবানি, দগ্ধ বেলেহাঁস, কচি দাগমন্ডি ভেড়ার মাংসের গরম কাত, সূর্যের আলো, দুহাতে তাগাদ আর ফেরদৌসির রুবাই থাকতে মৃত্যু কেন আমাদের তুলে নিয়ে যায়? এই বেখেয়াল তসবিরওয়ালাকে তো বাঁচানো দরকার। আগ্রার রাস্তায় এ ঘটনা ঘটলে বড় রকমের হামলা হয়ে যেতে পারত এতক্ষণে। খান্দাকার, মাউসিকার, তসবিরওয়ালা, সেতারি, এদের ওপর ইউসুফ বেগের চিরকালই একটা টান আছে। সে বাইরে গরম দেখিয়ে বলল, এই বরখেলাপি তসবিরওয়ালাকে আমার হাওলাত করে দাও, আমি একে বাইরে নিয়ে গিয়ে মেরামত করছি। বলতে বলতে শিখাধারী বয়স্ক লোকটিকে ইউসুফ বেগ বাইরে টেনে আনল। এনায়েতের ছেলেপিলে অনেক হবে, সবাই হয়তো এসে পৌঁছায়নি। যে 4 জন হাজির ছিল তাদের ইউসুফ বললে, তোমাদের এখন দুঃসময়, তোমাদের আব্বা হুজুরের এন্তেকাল হচ্ছে, মানি মানুষ, তার উপযুক্ত জানাজার জোগাড় যন্ত্র করো, একে আমি দেখছি। বলতে বলতে অন্যমনস্ক ভ্রুক্ষেপহীন এই বয়স্ক মানুষটিকে রীতিমতো লস্করি চালে টানতে টানতে ইউসুফ বেগ চৌধুরী গয়ানাথের গোলা এনে টাল দেয়া গেহুঁর বস্তার পাশে বসালেন। গয়ানাথ চিন্তিত, কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে। আপনি কে, সত্যি করে বলুন। ইউসুফ বেগের এই ধমকানি গলায় কোনো কাজই হলো না। মানুষটি যেমন নিরেট চোখে তাকিয়ে ঠিক তেমনই রইলেন। আপনি কি জানেন না ইসলামে এমন ছবি আঁকা গুনাহ? ছবির কোনো ধর্ম নেই। ইউসুফ বেগ মনে মনে এই কথার তারিফ দিয়ে বলল, আপনি এখন হিন্দুস্থানের রাজধানী আগ্রায় আছেন। তা থাকতে পারি। নিজে এখানে বসে আছেন তাও সন্দেহ করছেন? বলুন তো, এখন হিন্দুস্থানের বাদশাকে? কোনো বানর কি সিংহ হবে? কে বাদশাহ তাতে হিন্দুস্থানের কিচ্ছু যায় আসে না। হিন্দুস্থান হিন্দুস্থানের মতোই চলছে। তবা তবা বলে নিজের 2 কান চেপে ধরল চৌধুরী গয়ানাথ। এমন কথা শোনাও পাপ। মির্জা ইউসুফ বেগ তাতে একটুও চমকালো না। বয়স্ক ভাবনাহীন মানুষটি পরম তৃপ্তিতে পা দোলাতে দোলাতে বললেন, বাদশাহ ছিলেন আকবর বাদশাহ। তাহলে আমি ঠিকই ধরেছি, আপনি বাদশাহর দরবারে ছবি আঁকতেন, আপনি বাদশাহী শিল্পী দশনাথ, আপনার বাবা পালকি বেহারা ছিলেন। বাবার সঙ্গে আমিও পালকি বয়েছি ছোটবেলায়, আমার নাম দশনাথ কুর্মি। ঠিকই আন্দাজ করেছি, আপনার আঁকা ছবির ছাপ ফতেপুর সিক্রির ইবাদতখানায় আছে দশনাথজি। এখন তো ছবি আঁকা হয় না, শুনেছি আগ্রায় এখন যিনি বাদশাহ তিনি দিস্তে দিস্তে হাতি, ময়ূর আর সিংহের ছবি আঁকান। তাই বলে আপনি জানাজার সময় ছবি আঁকতে বসলেন? কি ঘটতে পারত জানেন? তাজা বয়সে এনায়েত খাঁ বড় সুন্দর দেখতে ছিলেন, তখন ওর তসবির বানাতে চাই বলেছিলেন, যখন মরতে বসবো দশনাথজি তখন আপনি আমার তসবির বানাবেন। জীবন যৌবনের বড় সমজদার ছিলেন এনায়েত। ভারী বিমারিতে পড়ে নিজেই আমাকে খবর দিয়ে ডেকে পাঠিয়েছিলেন। আজ 3 দিন ধরে ওর শেষ সময়টাকে ছবিতে ধরে রাখার চেষ্টা করে আসছি, তা সবই তো ভণ্ডুল হয়ে গেল। একটা মানুষ মরবে
তখন তার রিশতেদাররা আসবে না? যত ইচ্ছে আসুক, কোনো আপত্তি নেই, কিন্তু ছবিটা তো আঁকতে দেবে তারা। অমন সুন্দর শরীরে মৃত্যু কেমন ছায়া ফেলে তাই চোখ ভরে দেখলাম এই 3 দিন। এটাই আমার লাভ। এবার আমি ঘরে বসেও মৃত্যুর ছায়ার ভেতর এনায়েত খাঁকে এঁকে ফেলতে পারবো। বড় তৃপ্তি ভরে কথা বলছিলেন দশনাথ। ইউসুফ বেগেরও খুব ভালো লাগছিল। কতদিন এমন কথা শোনে না। ফেরদৌসি না পাই, দশনাথকে তো পেলাম। দশনাথ নিজে থেকেই বললেন, 10 বছর বয়সে মথুরার মন্দিরের গায়ে পোড়া কাঠের কালো টিকে ঘষে একটা হনুমান আঁকছিলাম। সেই পথ দিয়ে হাতির পিঠে চড়ে যাবার সময় আকবর বাদশাহ আমায় দেখতে পান। দেখে আমায় নিয়ে চললেন, ভর্তি করে দিলেন শাহী মাকতাবের মাকসুদের কাছে। বলতে বলতে গুরুর নামে দশনাথ কপালে হাত ঠেকালেন। তখন বাদশার হুকুমে শাহেদ আলী আর আব্দুল সামাদ সীতার অগ্নি পরীক্ষা আঁকছেন যতুক গৃহদাহ। আমি সারা দিন বসে বসে তেলে আগ্রার নীল রং মিশিয়ে ওদের দুজনের তুলি টানা দেখতাম। পরে ওরা আগ্রার শহর বাজার এঁকেছেন লাহোরের মান্ডি। তখন আমি শেয়ানা যুবক হয়ে উঠেছি। একটা ডিম থেকে তার কুসুমটা ফেলে দিয়ে সাদায় রং মেশাচ্ছি। এবারও চৌধুরী গয়ানাথ দোকানে আঙুল চেপে বলল, তবা তবা। দশনাথ খচ করে ঘুরে তাকালেন। কিসের তওবা? আপনি এত বড় তসবিরওয়ালা হিন্দু হয়ে শেষে আন্ডা নিয়ে ছানাছানি করেন? ভালো কথা। খোদা কি হিন্দু না মুসলমান? আসমান কি হিন্দু না মুসলমান? ছবি ছবি, হিন্দুও না মুসলমানও না। ছবিতে ঘোলাটে ভাব আনতে হলে ডিমের সাদায় রং তো মিশিয়ে নিতেই হবে। এছাড়া তো কোনো পথ নেই। মকসুদ, মুরাক্কা গুলসান, আবু আল সামাদ, খালসা আবজামি ফার্সি ধাঁচে যেসব ছবি আঁকতেন তাতে তো হামেশাই ডিমের সাদায় রং গুলতে দেখেছি। হামজাকে তার ছবিগুলো দেখলেই। কথা আর এগোতে পারল না। দুর্বাস দুর্বাস বলতে বলতে তুর্কি ঘোড়সওয়াররা সন্ধ্যা রাতের আগ্রার রাস্তায় মানুষজন সরিয়ে দিচ্ছিল। লোক হটিয়ে দিয়ে এ পথ দিয়ে এখন বাদশার হাওদা যাবে। রাজধানী থেকে এই সড়ক বেরিয়ে গিয়ে গোয়ালিয়রে পড়েছে। আগ্রায় সবাই জানে বাদশাহ এই সময়টায় এ পথ দিয়ে কোথায় যান। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।